হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি গাইড। আশা করি তোমরা ভালো আছো। আমরা ডাব্লিউবিসিএস এর শেষ 21 বছরের প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করছিলাম এবং পলিটি সেকশানে শেষ 3 বছর 2000, 2001, 2002 এর ডিসকাশনস আমরা শেষ করেছিলাম। আজকে 2003 সালে যে সমস্ত প্রশ্নগুলো পলিটি সেকশানে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করব। এই প্রিভিয়াস 3টে পার্টের ভিডিও যদি তোমরা মিস করে থাকো তাহলে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো ফার্স্টে দেখে নাও এবং এই আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ঘন্টা বাটনটা প্রেস করে আর কি নোটিফিকেশানসটা অন রাখলে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এখানে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে এখানে আমরা প্রত্যেকদিন ডিফারেন্ট এক্সাম রিলেভেন্ট মেটেরিয়াল প্রোভাইড করে থাকি এবং ভালো ভালো প্রশ্নের কুইজ আকারেও দিয়ে থাকি। চলো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? দি পিপুল ডাইরেক্টলি। তারপর বলেছে দি মেম্বার অফ লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা। তারপর বলেছে মেম্বার অফ রাজ্যসভা, রাজ্যসভার মেম্বার দ্বারা, না মেম্বার্স অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার্স। দেখো ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে দি মেম্বার্স অফ লোকসভা এবং রাজ্যসভা, রাজ্যসভা এবং লোকসভার মেম্বারদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। আর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন দি মেম্বার্স অফ লোকসভা, রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেচার। দেখো উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচনের কিন্তু পৃথক আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমি বলছি, তোমরা অবশ্যই এটা নোট করে নেবে। দেখো ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে নমিনেটেড মেম্বার যারা আছে তারা ভোট করতে পারে, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে এটা। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে যারা নমিনেটেড মেম্বার আছে তারা ভোট করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নির্বাচনের ক্ষেত্রে যারা নমিনেটেড মেম্বার আছে তারা কিন্তু ভোট করতে পারে না। বোঝা গেল? 1 নম্বর ডিফারেন্স। 2 নম্বর ডিফারেন্স হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার যেটাগুলো আছে, রাজ্যের বিধানসভার যারা বিধায়ক আছে তারা ভোট করতে পারে, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা ভোট করতে পারে না। এই দুটো মেজর ডিফারেন্স তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে লিখে দিয়েছি, হচ্ছে। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দি প্রাইমারি পার্ট অফ দি 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত রাজ। দেখো আমাদের পঞ্চায়েত রাজ সিস্টেমের 3টে ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপ বা প্রাইমারি ধাপটা কোনটা সেটা জানতে চেয়েছে। ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ না জেলা সমিতি। দেখো আমাদের পঞ্চায়েত ব্যবস্থা 3 টায়ার সিস্টেম এবং সবথেকে লোয়ার সিস্টেমে যেটা আছে সেটা হচ্ছে ভিলেজ লেভেলের, যেটাকে আমরা বলছি ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। ওকে, তারপরে ব্লক লেভেলে যেটা আছে সেটা হচ্ছে ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি বলছি বা মণ্ডল পরিষদ বলছি, ঠিক আছে? সেটা ডিফারেন্ট স্টেট অনুযায়ী নামটা ভ্যারি করে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলের, আর ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আছে সেটা হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে? তাহলে দেখো কতগুলো জেলা, কতগুলো ভিলেজ থাকবে পঞ্চায়েত সমিতির আন্ডারে, ঠিক আছে? এবং কতগুলো পঞ্চায়েত সমিতি থাকবে জেলা পরিষদের আন্ডারে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সব থেকে লোয়ার লেভেলে যেটা আছে বা প্রাইমারি পার্টে আছে সেটা হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, তারপর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর সব থেকে উপরে আছে সেটা হচ্ছে জেলা পরিষদ, হচ্ছে। তারপরে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, দি টার্ম অফ এ মেম্বার অফ দি রাজ্যসভা ইজ। মানে একজন রাজ্যসভা মেম্বারের টার্ম কত বা কত বছর তিনি তার এমপি পদে থাকতে পারেন, ঠিক আছে? দেখো এখানে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। এটা টার্ম দিয়ে যদি না বলা হয় পিরিয়ড কত, পিরিয়ড হলে অ্যান্সারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখো টার্ম বলেছে, তাহলে একজন এমপি কত বছর তার পদে আসীন থাকতে পারে রাজ্যসভার এমপি হলে, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? দেখো অপশানস কী বলেছে, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স না 6 ইয়ার, ঠিক আছে? রাজ্যসভার এমপি হলে, রাজ্যসভার সংসদ হলে তিনি তার পদে 6 বছর থাকতে পারবেন। বোঝা গেল? যদি বলে রাজ্যসভার বয়সকাল কত, রাজ্যসভা ডিজলভ হয় না কখনো, ঠিক আছে? রাজ্যসভা অসীম, ঠিক আছে? কিন্তু 1/3 সরি 1/3 ভাগ যে এমপিরা আছে তারা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর
আর কি অবসর নেন। বোঝা গেল? আর লোকসভার সদস্য হলে তিনি কোনো পার্সন 5 বছর পদে থাকবেন। বোঝা গেল? রাজ্যসভার ক্ষেত্রে 6 বছর, লোকসভার ক্ষেত্রে 5 বছর। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনস ক্যান বি অ্যামেন্ড আন্ডার আর্টিকেল, বলছে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যাবে কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 312, আর্টিকেল 368, আর্টিকেল 390 না আর্টিকেল 249? তো এটা ইজি কোশ্চেন। দেখো, আমাদের সংবিধানকে মোটামুটি 3 রকমভাবে আমরা অ্যামেন্ড করতে পারি বা সংশোধন করতে পারি। একটা হচ্ছে সিম্পল মেজরিটি, এটা হচ্ছে খুব ইজি। ওকে, তারপর হচ্ছে আমাদের স্পেশাল মেজরিটি, তারপর হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ রেটিফিকেশনস অফ স্টেট। এর ব্যাপারটা কি, মানে কিছু আছে, অংশ আছে আমাদের সংবিধানের, যেগুলোকে অ্যামেন্ড করতে গেলে হাফ অফ স্টেট এর সম্মতি লাগবে। ঠিক আছে, বোঝা গেল? তো ইন্ডিয়ান কনস্টিটিউশন সংশোধন করা যাবে আন্ডার আর্টিকেল 368। এবার দেখো 312 এই আর্টিকেলে কি বলেছে। এখানে রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে 312 ধারায়। সে কি স্পেশাল পাওয়ারটা? স্পেশাল পাওয়ারটা হচ্ছে রাজ্যসভায়, পার্লামেন্টের, লোকসভা নয়, পার্লামেন্ট রাজ্যসভায় হচ্ছে একমাত্র এদের পাওয়ার আছে নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে পারবে বা নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিসকে অ্যাবলিশ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে রাজ্যসভার স্পেশাল পাওয়ার। আবার আর্টিকেল 249, এখানেও রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার আছে, যে এখানে বলছে যে রাজ্যসভা একটা রেজলিউশন পাস করবে 2/3 মেজরিটি দিয়ে, এবং 2/3 মেজরিটি দিয়ে রেজলিউশন পাস করবে, এবং এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আছে তারা স্টেট লিস্টে যে সমস্ত বিষয়গুলো আছে তার উপরে ল বানাতে পারবে। ঠিক আছে, ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন। এখানে লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এবং আমরা তো অলরেডি পিডিএফ প্রোভাইড করবো গ্রুপে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দি জাজ অফ দি সুপ্রিম কোর্ট হোল্ড অফিস টিল দে রিচ দি এজ অফ, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর পর্যন্ত তার পদে অধিষ্ঠ থাকেন? ঠিক আছে, 58 বছর পর্যন্ত, 60 বছর, 65 বছর, না হচ্ছে কোনো আপার এজ লিমিট নেই? দেখো, তোমাদেরকে কিছু ইনফরমেশনস বলে দিই। এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে 65 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের অবসর নেওয়ার এজ। ঠিক আছে, আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর, কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে সেটা 60 বছর ছিল, 2 বছর পরে আর কি ইনক্রিজ করা হয়েছে। বোঝা গেল? দেখো, তোমরা যদি ইউপিএসসির মেম্বারের অবসর নেওয়ার সময় দেখো, এখানে বলা থাকে 6 বছর তার পদে অধিষ্ঠ থাকতে পারবে বা 65 বছর, যেটা আগে আসবে সেটা। কিন্তু সুপ্রিম কোর্টের জাজদের ক্ষেত্রে এই 6 বছরের কন্ডিশনটা নাই, এখানে বলা হয়েছে 65 বছর বয়স হওয়া পর্যন্ত তার পদে অধিষ্ঠ হতে পারবেন। ঠিক আছে, এইটা বোঝা গেল? আর দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি হওয়ার ক্ষেত্রে কোনো স্পেসিফিক এজ লাগে না। বোঝা গেল? এইটাও কিন্তু নোট করে রাখবে তোমরা। তারপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দি প্রেসিডেন্ট রুল ক্যান promulgate the president can promulgate president rule in the state under article 256, 356, 400 না 360। ঠিক আছে, তো এটা ভেরি ইজি কোশ্চেন্স। প্রেসিডেন্ট রুল ইন স্টেটে কোথায় কোন আর্টিকেলের আন্ডারে লাগানো যায়? সেটা হচ্ছে আর্টিকেল 356 এর আন্ডারে লাগানো যায়। বোঝা গেল? আর দেখো, প্রেসিডেন্ট রুলটার কিন্তু আর দুটো নাম আছে। বোঝা গেল? সেটা হচ্ছে, একটা বলা হয় স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি। ওকে, স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, কনস্টিটিউশনে এই যে ইমার্জেন্সি ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হয়নি এই সিচুয়েশনের ক্ষেত্রে। বোঝা গেল? পরে কোশ্চেন নাম্বার 7
কি বলেছে, চিফ ইলেকশনস কমিশনার ক্যান বি রিমুভড বাই দি, আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছেন তিনি কাদের দ্বারা রিমুভ হন, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, প্রেসিডেন্ট অ্যাট হিজ সুইট উইল, দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশনস অফ পার্লামেন্ট। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশানস ডি, প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশনস অফ পার্লামেন্ট। কিন্তু খুব ইজিলি চাইলেই হচ্ছে কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে সরানো যায় না। কারণ কি, কারণ হচ্ছে এখানে 2/3 মেজরিটি লাগে। কত? 2/3 মেজরিটি লাগবে। ওকে, এবং বোথ হাউস অফ পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। অ্যান্ড চিফ ইলেকশনস কমিশনার তিনি যে মিসবিহেভিয়ার গ্রাউন্ডে তাকে নিয়ে আসতে হবে এবং সেইটা আর কি এই রেজলিউশনটা 2/3 পাশ করাতে হবে বোথ হাউসে। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, পঞ্চায়েত রাজ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন, পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কবে প্রথমে বা কোথায় প্রথমে শুরু হয়েছিল, বিহার, গুজরাট, অন্ধ্রপ্রদেশ না রাজস্থান? দেখো, পঞ্চায়েত রাজ সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল সেটা হচ্ছে রাজস্থানের 1959 সালের 2রা অক্টোবর নাগৌর ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা আছে, সেখানে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপরে ইন্ট্রোডিউস করা হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশে। ওকে, পরে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, হাউ মেনি শেডিউলস আর দেয়ার ইন দি কনস্টিটিউশনস, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কয়টি শেডিউলস আছে? ওকে, 9 শিডিউল আছে, 10 শিডিউল আছে, 11 শিডিউল আছে না 12 শিডিউল আছে? দেখো, বর্তমানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে 12খানা শিডিউলস আছে এবং অরিজিনালি যখন কনস্টিটিউশনস ইন্ট্রোডিউস হয়েছিল তখন 8টা শিডিউল ছিল। বোঝা গেল? তাহলে 4টে শিডিউল এখনও পর্যন্ত অ্যাড হয়েছে, তাই না? দেখো, 8th শিডিউলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, 9th শিডিউলে বলা হয়েছে ভ্যালিডেশনস অফ সার্টেন্স অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনের কথা, 10 শিডিউলে অ্যান্টি ডিফেকশনস লয়ের কথা বলা হয়েছে, 11 শিডিউলে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, 12 শিডিউলে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশনস দি গভর্নমেন্ট হ্যাজ ইনস্টিটিউট ভারতরত্ন অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড? দেখো, কোন আর্টিকেলের আন্ডারে ভারত সরকার ভারতরত্ন বা পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে থাকে? আর্টিকেল 22, আর্টিকেল 19, আর্টিকেল 18, আর্টিকেল 14। দেখো, ভারত সরকার ভারতরত্ন বা পদ্মশ্রী অ্যাওয়ার্ডসগুলো আন্ডার আর্টিকেল 18 দিয়ে থাকে। বুঝে গেল? আর্টিকেল 22 এখানে হচ্ছে প্রোটেকশনস এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনস ইন সার্টেন কেসের কথা বলা হয়েছে। আর্টিকেল 19 প্রোটেকশনস অফ সার্টেন্স রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয়েছে। আর আর্টিকেল 14 এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনস প্রোভাইড করেছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশনস অফ ল উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। বোঝা গেল? তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ এ চিফ জাস্টিস। দেখো, এখানে 4টে অপশান যেগুলো আছে 4টে অপশানই রং 2020 রেসপেক্টে। ওকে, কারণ দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির ম্যাক্সিমাম স্ট্রেন্থ হচ্ছে 34, এটা লিখে নাও, এটা ম্যাক্সিমাম বইতে তোমরা 29 বা 30 পাবে, 31 পাবে। এখন হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন্থ সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে 34। ওকে, একজন সিজিআইকে ইনক্লুড করে হয়েছে। আর অনলি পার্লামেন্টের ক্ষমতা আছে, তারা হচ্ছে বিচারপতিদের স্ট্রেংথ বাড়াতে পারে। তারপরে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু এক্সপাউন্ড দি মিনিং অফ দি কনস্টিটিউশনস? দি পার্লামেন্ট, দি প্রেসিডেন্ট, দি স্পিকার অফ লোকসভা না দ্য সুপ্রিম কোর্ট? এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশানস ডি, দি সুপ্রিম কোর্ট ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রিট আওয়ার কনস্টিটিউশনস। ওকে, দেখো, আবার সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতের সবথেকে হায়েস্ট জুডিশিয়াল ফোরাম এবং হায়েস্ট ফাইনাল কোর্ট অফ অ্যাপিলের জায়গা। বোঝা গেল? এবং সুপ্রিম কোর্ট এর হায়েস্ট কনস্টিটিউশনাল কোর্ট এবং এখানে কিন্তু কনস্টিটিউশনস রিভিউয়ের বা জুডিশিয়াল রিভিউয়ের কনসেপ্টও কিন্তু এখানে আছে। বোঝা গেল? তো আজকের ডিসকাশনসটা এই পর্যন্ত।
যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওকে, এবং শেয়ার করারও রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ।